আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা চ্যাপ্টার 5 এর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা কিছু জার্নাল শিখবো, যে জার্নালগুলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে রয়েছে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যেটাকে চিরস্থায়ী মজুদ পদ্ধতি বলা হয়। তো এই চিরস্থায়ী মজুদ পদ্ধতির মূল থিমটি হলো সবসময় মজুদের হিসাবটা আপডেট রাখতে হবে। অর্থাৎ তুমি যখন কোনো প্রোডাক্ট পারচেজ করবে, উম, তখন সেটি তো ইনভেন্টরি হিসেবে তুমি ক্লাস করেই দিবে, বাট যখন তুমি সেই প্রোডাক্ট আবার সেল করবে, তখন সেল করার জন্য জার্নাল দেওয়ার পাশাপাশি তোমাকে কস্ট অফ গুডস সোল্ড এরও একটা জার্নাল দিতে হবে। অর্থাৎ তোমার যে এই যে ইনভেন্টরি কমে যাবে, সেই কমে যাওয়ার জন্য একটা জার্নাল দিতে হবে। এটি হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মূল থিম। অর্থাৎ সবসময় ইনভেন্টরিটাকে আপডেট রাখতে হবে। অর্থাৎ তুমি যে টাকায় পারচেস করলে কোনো ইনভেন্টরি, সেই ইনভেন্টরিকে আবার যখন বিক্রয় করবা, বিক্রয় করার সময় তোমার সে ওই যে পারচেস মূল্য মানে ক্রয় মূল্য আহ কত টাকা কমলো সেটা তোমাকে হিসাব করে এখানে দেখাইতে হবে। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখাইতে হবে, না হলে হবে না। এটি হলো এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মূল থিম। আর আরেকটি সিস্টেম রয়েছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এটি হলো কালীন মজুদ পদ্ধতি। এই কালীন মজুদ পদ্ধতিটা হলো এটি অ্যাজ ইউজুয়াল সচরাচর তোমরা যে জার্নাল গুলো করো, অর্থাৎ পারচেস করলে পারচেসের জার্নাল দিবে এবং সেল করলে সেলের জার্নাল দিবে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অথবা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এই দুইটা ইনভেন্টরি সিস্টেমে সবচেয়ে বেশি জার্নাল আসে এই চ্যাপ্টার থেকে। আরেকটি জার্নাল আসে নেট ডিসকাউন্ট বেসিস। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব, কিন্তু আজকে আমরা আলোচনা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটি খুব ছোট্ট একটা ম্যাথ, 2 পার্টের ম্যাথ, বাট এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, যে জিনিসটা তোমাদেরকে শিখতে হবে। অনেকে হয়তো আহ, অনেক পড়তে পড়তে এই ছোট্ট একটা জিনিস স্কিপ করে যাও, বা এটা শেখাই হয় না। ঠিক আছে, তো দেখো কি বলা আছে। বলা আছে information related of KSC company is given below. If journal entries under perpetual inventory system, তাহলে কি দেওয়া আছে, তিনটা ট্রানজাকশন দেওয়া আছে। মে 5 মার্চেন্ডাইজ পারচেস ফ্রম রুবেল কর্পোরেশন ফর টাকা 10,000। টার্মস দেওয়া আছে 2/10 n/60। এখানে একটা জিনিস দেওয়া আছে ট্রেড অন বেয়ারার। ঠিক আছে, ট্রেড অফ বেয়ারার বা এফওবি শিপিং পয়েন্ট। ঠিক আছে, এই এফওবি শিপিং পয়েন্টটা কি, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, এফওবি শিপিং পয়েন্ট যখন কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য এফওবি মেনশন করে দেওয়া হয়, বিক্রেতা যখন মেনশন করে দেয় তখন, অর্থাৎ তুমি যদি কোনো প্রোডাক্ট পারচেস করো কারো কাছ থেকে, যার কাছ থেকে পারচেস করতেছো তার কাছ থেকে পারচেস মানে তার গোডাউন থেকে বা তার অফিস থেকে ওই প্রোডাক্টটা বের করার পর পরই তোমার মালিকানা হয়ে যায়। ঠিক আছে, তখন বের করার পর পরই যেহেতু তোমার মালিকানা হয়ে যায়, এখন বের করেই তো আর তুমি তোমার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবে না। তোমার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য কি করতে হবে, পরিবহন খরচ দিতে হবে। তখন এই পরিবহন খরচটা ওই প্রোডাক্ট ক্রয় মূল্যের সাথে চলে যায়। ঠিক আছে, ওই প্রোডাক্টের পারচেজ ইনভেন্টরির সাথে যোগ হয়ে যায় ওই যখন কোনো পরিবহন খরচ দেওয়া হয়। ইভেন যদি কোনো ক্ষতি হয়, সেটি তোমার দায়ভার হবে, সেটা কিন্তু ওই বিক্রেতার দায়ভার হবে না। এটি হলো এফওবি শিপিং পয়েন্টের মূল বিষয়। তো এফওবি শিপিং পয়েন্ট থাকলে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি পেইড ইন কস্ট থাকে, তাহলে সেটি পেইড ইন ডেবিট এবং ক্যাশ ক্রেডিট দিলে জার্নালটা হবে না। তখন তোমাকে কি দিতে হবে, তখন ইনভেন্টরি ডেবিট দিতে হবে এবং ক্যাশ ক্রেডিট দিতে হবে। তাহলে দেখো, এখানে মার্চেন্ডাইজ পারচেস করছো, তো একদম পারচেস কোনো প্রোডাক্ট পারচেস করলে যে জার্নালটা হয় সেই জার্নালটাই দিবা। এখানে টার্মস দেওয়া আছে, টার্মসটা আমরা পরে আসি, টার্মসটার এখন কোনো কাজ নেই, যেহেতু পারচেস করছো, পারচেস করে এটা যাবে। ওকে, এরপরে পেইড ফ্রেট কস্ট ফর টাকা 100 অন মার্চেন্ডাইজ পারচেস ফ্রম রুবেল কর্পোরেশন। এই যে দেখো, রুবেল কর্পোরেশন থেকে যে মার্চেন্ডাইজ পারচেস করছো, সেটার 100 টাকা ফ্রেট কস্ট দেওয়া হয়েছে। তো ফ্রেট কস্ট হলো পরিবহন ব্যয়। ঠিক আছে, পরিবহন ব্যয় 100 টাকা। এই পরিবহন ব্যয় এই মার্চেন্ডাইজের মধ্যে ইনক্লুড।
ইনক্লুডেড হবে। কি হবে? ইনক্লুডেড হবে। কেন? এফওবি শিপিং পয়েন্ট আছে, হ্যাঁ, এফওবি শিপিং পয়েন্ট আছে। তাহলে এই এফওবি শিপিং পয়েন্ট যখন থাকবে তখন এই 100 বা ফ্রেট কস্টটাকেও ইনভেন্টরি হিসেবে জার্নাল দেখাতে হবে। তারপরে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর টাকা, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, হ্যাঁ, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে ইকুইপমেন্ট পারচেস করছো বাকিতে, বাকিতে করলে কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়। আর বাকিতে বিক্রয় করলে বা সেটা অ্যাকাউন্টস রিসিভেবল হয়, হ্যাঁ, অর্থাৎ কেউ তোমার কাছ থেকে টাকা পাবে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ পাওনাদারের ইংলিশ হলো অ্যাকাউন্টস পেয়েবল আর দেনাদারের ইংলিশ হলো অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এই তিনটা জার্নাল আমরা করি, চলো এইভাবে করবো। জার্নালের অ্যাজ ইউজুয়াল আমরা ভর দেবো কেসি কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ পারচেসিয়াল ইনভেন্টরি সিস্টেম। ওকে, তাহলে প্রথমে আমরা মার্চেন্ডাইজ পারচেস করলাম, তাহলে মার্চেন্ডাইজ পারচেস বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু এটা টার্মসে আছে, এখানে টার্মস দেওয়া আছে, ক্যাশে করা হয়েছে কিনা সেটা বলা নাই, বাট এখানে টার্মস দেওয়া আছে। যখনই টার্মস দেওয়া থাকবে তখন বুঝেই নিতে হবে যে এটি বাকিতে ক্রয় করা হয়েছে। আর যদি টার্মস দেওয়া থাকে পাশাপাশি যদি বলা হয় যে এটা পারচেস করা হয়েছে, তবে এটা রিয়ার কেস, এটা কিন্তু এটা থাকে না, অনেক সময় কনফিউজ করার জন্য এটা দিয়ে দেয়। বাট এটা অ্যাজ ইউজুয়াল না দেওয়াটাই উত্তম, এবং দেয় না, ম্যাক্সিমাম সময় এটা দেয় না। ঠিক আছে, যখন টার্মস থাকবে তখন ধরে নিতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু টাকা পরিশোধ করতে হবে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, 10,000 টাকা দিয়ে দিলাম। এরপরে 10,000 100 টাকা ফ্রেট কস্ট দেওয়া হয়েছে, তাহলে ফ্রেট কস্ট এটা কি ইনভেন্টরি হিসেবেই ধরতে হবে, এখানে আর ফ্রেট কস্ট হিসেবে ধরবো না, কারণ এখানে এফওবি শিপিং পয়েন্ট রয়েছে। তাহলে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে জার্নাল করার সময় এই যে ব্যাখ্যা যেটা দিতে হয় এই ব্যাখ্যাটা কিন্তু আমি স্কিপ করি, বাট এটা স্কিপ করা যাবে না, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। ব্যাখ্যাটা খুব কঠিন না, এটা যদি না বুঝো তাহলে ট্রানজাকশনটা হিসেবে লিখে দিবে সরাসরি, যেমন মার্চেন্ডাইজ পারচেস ফ্রম রুবেল কর্পোরেশন। ঠিক আছে, এইটা এতটুকু লিখে দিলাম, মার্চেন্ডাইজ পারচেস ফ্রম রুবেল কর্পোরেশন, এতটুকু লিখে দিলে চলবে। তবে যদি ওয়ান অ্যাকাউন্ট হয় তাহলে ওয়ান অ্যাকাউন্ট, আর ক্যাশ হলে ক্যাশ। এটা এই জিনিসটা একটু সাথে ইনক্লুড করে দিলে আরো ভালো হবে। তারপরে এটা কি ফ্রেট কস্ট হলো, তাহলে টু রেকর্ড ফ্রেট এক্সপেন্স পেইড ইন ক্যাশ। ঠিক আছে, তারপরে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর টাকা 25,000, তাহলে ইকুইপমেন্ট পারচেস করছে, ইকুইপমেন্ট হলো সম্পদ, বাকিতে হয়েছে, তাহলে অন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটি গেল আমাদের। তো এই ছিল এই জার্নালটা, খুব ছোট্ট একটা জার্নাল থাকলেও এখানে এফওবি শিপিং পয়েন্ট বিষয়টা আমরা এখানে কিন্তু শিখতে পারলাম। হ্যাঁ, আরেকটি অঙ্ক দেখবো, এটা 4 নাম্বার অঙ্কটা নেট ডিসকাউন্ট বেসিসে আছে, এটা আমরা পরে ক্লাসে দেখবো। 5 নাম্বার অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা কি বলা আছে দেখি একটু, এটা কি বলা আছে, মাসুদ মোটর ইউজেস এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই যে এখানে বলে দিচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে জার্নালে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম করব। অন জুন 1st 2016 নিউ কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000, হুইচ এ মডেল 4 কার্স টাকা 30,000 পার কার, অর্থাৎ এই যে 2,88,000 টাকা টোটাল ইনভেন্টরি নিউ কারের, তার মধ্যে এ মডেলের 4টা গাড়ি আছে যার প্রত্যেকটার দাম হলো 30,000 টাকা করে। তাহলে মডেল আছে কয়েকটা, বি মডেল, এ মডেল, বি মডেল, সি মডেল, এরকম 3টা মডেল রয়েছে। তাহলে এ মডেলের 4টা গাড়ি আছে, প্রত্যেকটার দাম 30,000 টাকা। বি মডেল 3 কার্স টাকা 32 পার কার, অর্থাৎ বি মডেলের 3টা গাড়ি আছে যার প্রত্যেকটার দাম 32,000 টাকা। সি মডেল 2 কার্স টাকা 36,000 পার কার, এবং সি মডেলের 2টা গাড়ি আছে যাটা প্রত্যেকটার মূল্য 36,000 টাকা করে। তাহলে দেখো সি মডেলের 2টা 36,000 টাকা করে প্রত্যেকটার মূল্য, বি মডেলের 3টা 32,000 টাকা করে প্রত্যেকটার মূল্য, আর এ মডেলের 4টা 30,000 টাকা করে প্রত্যেকটার মূল্য। ডিউরিং জুন দ্য ফলোইং পারচেস এন্ড সেলস ওয়ার মেড অন অ্যাকাউন্ট, তাহলে মেড অন অ্যাকাউন্ট এখানে বলে দিয়েছে প্রত্যেকটা পারচেস এবং সেলস অ্যাকাউন্টে তৈরি হয়েছে, অর্থাৎ বাকিতে তৈরি হয়েছে। তাহলে দেখো জুনে পাশে কি বলা আছে, পারচেস এ 3 এ কার্স ফর টাকা 30,000 ইচ, তাহলে এ মডেলের 3টা গাড়ি ক্রয় করা হয়েছে 30,000 টাকা করে প্রত্যেকটা। আর 9 তারিখে বলা আছে সোল্ড 2 এ কার্স ফর টাকা 36,400, দেখো 30,000 এ মডেলের গাড়ির দাম কত, 30,000 টাকা ছিল,
সেটা 36,400 টাকা করে বিক্রি করছে দুইটা গাড়ি, তার মানে 6,400 টাকা লাভ করেছে। তো সেলস এর একটা জার্নাল দিতে হবে, আরেকটি যখন এই যে ক্রয় মূল্যের একটা জার্নাল দিতে হবে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কিন্তু এটাই একটা মূল থিম, হ্যাঁ, যে সেলস করার জন্য সেলস এর একটা জার্নাল আর কস্ট অফ গুডস সোল্ড এর একটা জার্নাল দিতে হবে, অর্থাৎ ক্রয় মূল্যের জন্য একটা জার্নাল দিতে হবে। এরপরে দেখো আরেকটি পারচেজ টু সি কার্স ফর টাকা 36,000, তাহলে সি মডেলের দুইটা গাড়ি ক্রয় করা হয়েছে 36,000 টাকা, সোল্ড অন এ কার 37,000 টাকা। তাহলে এ মডেলে আরেকটি গাড়ি বিক্রি করা হয়েছে 37,000 টাকা, 30,000 টাকার গাড়ি 37,000 টাকা, এখানে 7,000 টাকা লাভ হয়েছে। পারচেজ টু বি কার্স ফর 35,000 টাকা ইজ, তাহলে বি মডেলের দুইটা গাড়ি ক্রয় করা হয়েছে 32,000 টাকা করে। রিটার্ন অন বি কার পারচেজ অন জুন 20, এই যে জুনের 20 তারিখে যে দুইটা গাড়ি ক্রয় করা হয়েছিল তার মধ্যে একটা রিটার্ন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাইলে রিটার্নের জার্নাল দিতে হবে। সোল্ড 3 সি কার্স ফর টাকা 48,000, তাহলে সি কার কিনছিলাম আমরা কত করে, সি মডেলের গাড়ি কিনছিলাম 36,000 টাকা করে, বাট সেটিকে বিক্রি করলাম আমরা 48,000 টাকা, তার মানে 12,000 টাকা লাভ করেছে। সোল্ড অন বি কার ফর টাকা 42,000, তার মানে কি 32,000 টাকার গাড়ি 42,000 টাকা বিক্রি করেছে, এখানে 10,000 টাকা লাভ হয়েছে। ওকে, তাহলে পারপেচুয়ালি ইনভেন্টরি সিস্টেমে পারচেসের জার্নালটা তো অ্যাজ ইউজুয়াল দিবই, সেলস এর জার্নালে সেলস এর জার্নালটা প্রথম দিব, তারপর কস্ট অফ গুডস সোল্ড এর জার্নাল দিব। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করব আর ইনভেন্টরি ক্রেডিট করব, অর্থাৎ ইনভেন্টরিকে আমাকে কমাইতে হবে, তাই না? তাইলে দেখো আমাদের এই যে জার্নাল দিতে হবে, জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে জুন 5, 9, 11, 5, তাহলে 5 কি করছি, পারচেস 3 এ কার্স ফর টাকা ইজ, তাহলে এই মডেলের 3টা গাড়ি কিনছি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 30,000 করে 3টা 90,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 90,000 টাকা। তাহলে টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস অন ক্রেডিট, কারণ অ্যাকাউন্টস পেয়েবল কেন হলো, এই যে ওয়ান অ্যাকাউন্টে প্রত্যেকটা পারচেস এবং সেল মেড হয়েছে, হ্যাঁ। তারপরে 9 তারিখে দুইটা এই মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে 36,400, তাহলে বিক্রি করার জন্য আমরা প্রথম জার্নালটা দেবো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তাই না, বিক্রয় করছে যেহেতু বাকিতে বিক্রি করছে এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয়েছে। তাহলে 36,400 করে দুইটা, তাহলে 36,400 গুণন 2 সমান 72,800, আর সেলস ক্রেডিট 72,800। তাহলে টু রেকর্ড মার্চেন্ডাইজ সল্ট অন ক্রেডিট, এটা লিখে দেবো ব্যাখ্যায়, ঠিক আছে। এখন এইটার কি আমাকে পারচেসিবল ইনভেন্টরি সিস্টেম যেহেতু করতেছি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, কস্ট অফ গুডস সল্টও দেখাইতে হবে। তাহলে এই মডেলের গাড়ির দাম কত ছিল, 30,000 টাকা করে আমরা জানি, তাই না, ওখানে প্রশ্ন দেওয়া আছে। তাহলে কস্ট অফ গুডস সল্ট দুইটা যেহেতু বিক্রি করছি, তাহলে 30,000 গুণন 2 কত হবে, এখানে 30,000 গুণন 2 হওয়ার কথা, একটু লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হয়, তাই না। তাহলে 30,000 গুণন 2 সমান 60,000 টাকা, আর এইটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবার ক্রেডিট হয়ে গেল, অর্থাৎ কমে গেল। অর্থাৎ এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার কত 90,000 ছিল, এর মধ্যে থেকে দুইটা বিক্রি করছে, তার মানে 60,000 কমে গেছে, আর 30,000 রয়েছে, মানে একটা রয়েছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা। তাহলে টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড এটা লিখে দেব। এরপরে জুনের 11 তারিখ দেখো কি বলা হয়েছে, পারচেজ টু সি কার্স ফর 36,000 টাকা, সি মডেলের দুটো গাড়ি কিনছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 36,000 গুণন 2 72,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, হ্যাঁ। তারপরে 14 তারিখে বলা হয়েছে এই মডেলে একটা গাড়ি 37,000 টাকা বিক্রি করছে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 37,000 টাকা, সেলস ক্রেডিট 37,000 টাকা। তাহলে এটা কস্ট অফ গুডস সোল্ড করবো 30,000 টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড 30,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 30,000। 20 তারিখে কি বলছে দেখো তো একটু, 20 তারিখে বলছে পারচেজ টু বি কার্স 32,000 টাকা করে, বি মডেলের দুটো পারচেজ করছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 32,000 গুণ 2 64,000 টাকা ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 22 তারিখে কি করছে দেখো, রিটার্ন করছে বিকার একে 20 তারিখে যেটা ক্রয় করা হয়েছিল 32,000 টাকা, তাহলে ওটা রিটার্ন যেহেতু করছো, তাহলে রিটার্নের জার্নালটা দিয়ে দিবা, ঠিক উল্টাটা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করবা আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করবা, যেহেতু এটা ইনভেন্টরি হিসেবে নাই, ইনভেন্টরি থেকে বাদ দিচ্ছে, ঠিক আছে। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিন্তু সবসময় ইনভেন্টরিকেই ফোকাস করতে হবে, ঠিক আছে। এরপরে 14 তারিখে আসো, সরি 24 তারিখে 3টি সি মডেলের গাড়ি বিক্রয় করা হয়েছে 48,000 টাকা করে। তাহলে বিক্রয় জার্নাল দাও, প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 48,000 গুণন 3 সমান 1,44,000, সেলস ক্রেডিট দিয়ে দিলা। এখন এই যে সি মডেলের গাড়ির দাম কত ছিল, 36,000 টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড 36,000 গুণন 3 সমান 1,08,000 টাকা, এটা ডেবিট করবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করবো। এরপরে 28 তারিখে জার্নালটায় আসো,
একটা বি মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে 42,000 টাকা, তাইলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 42,000 টাকা, সেলস ক্রেডিট 42,000 টাকা। এখন এর সাথে কি করবো, এটা কস্ট অফ গুড সোল্ড। এইটা কি বি মডেলের গাড়ির দাম কত ছিল, 32,000 টাকা ছিল। প্রশ্নে কিন্তু দেওয়া আছে 32,000 টাকা। বি মডেলের গাড়ির দাম 32,000 টাকা দিয়ে, তার 32,000 টাকা গাড়ি 42,000 টাকা বিক্রি করছে, তাহলে কস্ট অফ গুড সোল্ড কত হবে, 32,000 টাকা। তাই কস্ট অফ গুড সোল্ড 32,000 টাকা। কস্ট অফ গুড সোল্ড মানে পারচেস মূল্য, হ্যাঁ, পারচেস মূল্য। তবে হ্যাঁ, এর সাথে যদি ট্রেড ইন থাকে তাহলে ট্রেড ইনটা যোগ করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা করে দিতে। তাহলে এইভাবে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এর ম্যাথ গুলো করবো। আশা রাখি তোমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ম্যাথ পাবে। তো দুইটা ম্যাথে আমরা কিন্তু ইউনিক কিছু বিষয় শিখলাম, বিশেষ করে এফও, বিপি, শিপিং পয়েন্ট। তারপরে ওটাতে কিন্তু আবার দেখো এই অঙ্কে কিন্তু আবার সেলস ছিল না, যার কারণে এখানে সেলস না থাকলে আমাদের জাস্ট একটা জার্নাল করলে হয়, অ্যাজ ইউজুয়াল জার্নালটা করে দিতে হয়। আর যখন সেলস থাকবে তখন কস্ট অফ গুড সোল্ড এবং ইনভেন্টরি একটা আইটেম বেশি নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো আজকে ক্লাসে এই পর্যন্ত আলোচনা ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।